হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ রোববার, সানডে, ছুটির দিন। কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের সত্যি করে বলো তো, কোনো সানডে, মন্ডে, টুইসডে এগুলো কি আছে? আমার তো মনে হয় প্রত্যেকটি দিনই আমাদের কাছে সমান। তাই বিশেষ করে কোনো দিন বা কোনো ছুটির দিন কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের হয় না। যদি ছোট্ট করে একটা উদাহরণ দিতে যাই, তাহলে লকডাউনের কথাই ভাবো। লকডাউনে কিন্তু প্রত্যেকের ছুটি থাকলেও আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু কোনোই ছুটি ছিল না। বরঞ্চ চা বানানোর ডিউটিটা যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আমার মতো আমি অনেকেরই দেখেছি পোস্ট, অনেকের ভিডিওতে দেখেছি, সবারই কিন্তু একই হাল। তো যাই হোক, এরকমভাবেই আমাদের চলতে হবে, মানিয়ে গুছিয়ে নিয়ে। আর এটাই আমাদের জীবন, এটা ভেবেই কিন্তু একই রকমভাবে আমাদের চলতে হবে। তো যাই হোক, সকালে উঠে সমস্ত বাসি কাজ কর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু এই যে ঘর গোছানোর কাজে লাগছে। বাসি কাজকর্ম বলতে এখনও বাকি আছে কিছুটা, ওই শুধু বাইরের যে উঠোন ঝাড় দেওয়া, দুয়ার দ্বারে জল দেওয়া, এগুলোই করে এসেছি। আর এখন কিন্তু এক এক করে ঘরের কাজটা সামলে তারপরে কিন্তু ড্রেসটাকে চেঞ্জ করে গপুকে ঘুম থেকে তুলবো। আর এইদিকে দেখো, সকাল থেকে আমি যেমন আমার কাজকর্মে লেগে গেছি, তেমনি বাড়ির প্রত্যেকেই কিন্তু যে যার কাজকর্মে লেগে গেছে। যেমন বাবু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে পড়েছে, তোমার দাদাভাই কাজে বসে পড়েছে, অন্বেষাও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু টিউশন পড়াতে চলে গেছে। এখন যেহেতু আরেকটা বাচ্চা এক্সট্রা নিয়েছে, ওকে পড়াচ্ছে, তো ওই সকাল 6:30 নাগাদ কিন্তু ওকে পড়াতে যেতে হচ্ছে। ও কিন্তু সেখানে আরেকটা বাচ্চাকে পড়াচ্ছে। তো যাই হোক, সকালে যে শুধু আমরাই নিজেদের মতো কাজে লাগি সেটা কিন্তু নয়, বাড়ির প্রত্যেকেই কিন্তু যে যার কাজে লেগে পড়ে। সকালে বাসি কাজকর্ম কমপ্লিট, ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। ঘরটাও টুকটাক করে যেমন প্রত্যেকদিন ক্লিনিং ডাস্টিং করি ঠিক তেমনভাবেই করে নিলাম। আর এইভাবে করি বলেই জানো তো, আমার ভবিষ্যতে ওই একদম পয় পরিষ্কার করার দিন কিন্তু খুব একটা সমস্যা হয় না। কারণ প্রত্যেক দিনই যেহেতু আলগা হাতে আমি পরিষ্কারটা করে নিই, তেমনি কিন্তু ডিপ ক্লিনিংয়ের বেলায় আমার অতটাও পরিশ্রম হয় না। এক্ষেত্রে আমারই কিন্তু সুবিধা হয়, সময়টা অনেকটা বাঁচে আর খাটুনিটাও কিন্তু অনেকটাই কমে যায়। সকালে ঘরটা সবকিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি ছাদে। বেশ কিছু জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো ভিজাবো আর কি। তো প্রথমে ভেবেছিলাম যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো, পরে স্নানের সময় কিন্তু আমি কেচে নেব। তবে আবার যখন ভিজিয়ে টিজিয়ে উঠলাম, দেখলাম প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। এত রোদ উঠেছে এখন মেললে যেন এখনই শুকিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো অনেক দিক ভাবনা চিন্তা করে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলে না রেখে কিন্তু আমি কেচে নিয়েছিলাম। প্রথমে তো ভেবেছিলাম যে কাচবো না, তারপরে কিন্তু কেচে নিয়েছিলাম। আর জামা কাপড়গুলো ভিজিয়ে একটুখানি সময় রাখলে কিন্তু জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হয়। তো জামা কাপড়গুলো ভিজিয়ে একভাবে রেখে আমি কিন্তু ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঠাকুরের বাসনপত্র মেজে ঘষে তারপরে কিন্তু জামা কাপড় কেচে স্নান করেছিলাম। আর এদিকে দেখো, দাঁতটাকেও ব্রাশ করতে করতে ছাদে একটু পায়চারি করে নিচ্ছি। আসলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের সচরাচর হয়ে ওঠে না। ওই যে সকালে একটু ছাদে পায়চারি করা বা বিকেলে একটু ছাদে উঠে হাওয়া খাওয়া, এগুলো কিন্তু আমাদের জন্য নয়। তার কারণ আমাদের ওই সারাদিন ব্যস্ততম দিন, এই ব্যস্ততার খেয়াল রাখতে রাখতে কিন্তু নিজের তো যত্ন একদমই করা হয় না। তবে টুকিটাকি যত্ন করতে কিন্তু আমি একদমই ভুলি না। তার কারণ নিজেকে ভালোবাসি, তাই নিজের যত্ন একটু করতেও ভালোবাসি। দাঁতটা ব্রাশ করে ভালো করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গপুকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি। আর এখন চলে এসেছি সোজা এই যে আমাদের নিজের বাড়ি, নিজের ঘর। আসলে মেয়েদের তো কোনো ঠিকানা নেই যে কোনটা তার নিজের বাড়ি, কোনটা তার নিজের ঘর। তবে একটা ঠিকানা কিন্তু খুব আছে, সেটা হলো রান্নাঘর। তার কারণ মেয়েদের পুরো একটা গোটা বাড়ির মধ্যে রান্নাঘরটাই কিন্তু আসল একটা ঘর, যেখানে কিনা সে তার দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই কাটিয়ে দেয় সেই রান্নাঘরে। তো যাই হোক, সকালে একটু চা বসিয়ে দিলাম তোমার দাদাভাইয়ের জন্য। আর কালকে জানো তো, ওই রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম, তো একটুখানি আটা বেঁচে গেছিলো, তো সেই আটাটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ওটা দিয়ে দেখো কি সুন্দর আজকে কিন্তু সকালের টিফিনটা আমার হয়ে যাবে। আসলে আমি কিন্তু ইচ্ছে করলে আটাটাকে নষ্ট করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা না করে কিন্তু রেখে দিয়েছি যত্ন করে ফ্রিজে। আর সেটা কিন্তু আজকে সকালে ব্রেকফাস্ট হিসাবে বেশ চালিয়ে দিলাম। আসলে আমাদের ইনকাম যেমন, ঠিক তেমনভাবে চলাটাই কিন্তু উচিত। আমাদের ইনকাম অনুসারে চললে দেখবে আমরা জীবনে অনেকটা সুখীও হতে পারবো, আর ভবিষ্যতের জন্য কিন্তু একটু হলেও কিছু না কিছু প্ল্যান করতে পারবো।
তো সেগুলো করার জন্য প্রথমত কিন্তু আমাকে হিসাবি হতে হবে এবং সংসারের দিক থেকে বুদ্ধিমান হতে হবে। তোমার দাদাভাইকে চা রুটি দিয়ে দিলাম, আর এদিকে দেখো আমি একটুখানি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেটাই খাবো। আর তার আগে দেখো ভাতের হাঁড়িতে কিন্তু চালটা ধুয়ে দিলাম, আর এদিকে ভাতটা হতে থাকলে আর ওদিকে ডালটাও বসিয়ে দেবো। এই দুটো জিনিস যদি হয়ে যায় সকালের খাবার দাবারও দেখবে নিশ্চিন্ত। কারো যদি খিদে পায় বা বাচ্চাদের যদি খিদে পায় ডাল ভাত কিন্তু খাইয়ে দিতে পারবো। আর একদিকে কিন্তু একটা ভাত আর ডাল হয়ে গেলে আমাদের কিন্তু অনেকটা কাজ এগিয়ে আসে। তারপর বাকি থাকে হয়তো একটা সবজি বা মাছ এইরকম কিছু, বা মাংস বা ডিম। তো যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে এদিকে আজকে দেখো ডালটা বসিয়ে দিলাম। মসুর ডাল আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। পেঁয়াজের ব্যবহার তো আমাদের সংসারে প্রত্যেক দিনই কম বেশি হয়েই থাকে, তবে এই পেঁয়াজ কাটতে গিয়ে আমরা পড়ি মুশকিলে। তার কারণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের কিন্তু কান্না করতে ইচ্ছে না করলেও চোখ থেকে জল বেরোবে। তো যাই হোক, পেঁয়াজের এই ঝাঁঝালো রসের হাত থেকে আমরা বাঁচতে পারি কিন্তু এই ছোট্ট একটি টিপস ফলো করলে। চলো আজকে আমার কিচেন টিপসে কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যদি কখনো পেঁয়াজের ব্যবহার করি বা যেদিন আমাদের পেঁয়াজের রান্নাবান্না হবে, এই রকম একটুখানি সময় আগে যদি পেঁয়াজটাকে ভালো করে ছুলে ফ্রিজের মধ্যে 10 মিনিট অন্তত রেস্টে রেখে দিই, আর 10 মিনিট পরে যদি বার করে সেই পেঁয়াজটা কুচানো হয় বা কাটা হয়, তাহলে দেখবে সেই পেঁয়াজের রসের থেকে কিন্তু কোনো ঝাঁজ আমাদের চোখেই লাগবে না। আর সেক্ষেত্রে কিন্তু অকারণে আমাদের চোখ থেকে জলও বেরোবে না, আমাদের কিন্তু অকারণে কান্নাও করতে হবে না। তো এই ছিল আজকে কিচেনের আমার ছোট্ট টিপস। আমার কিচেনের ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এর আগের দিনে যে ভোলা মাছ রেখেছিল সেটা তো ফ্রিজে ছিল, এটা সকালে বার করে রেখেছিলাম, আর ওটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর ওদিকে কাঁচকলা ভাজা করব, সেই কাঁচকলাটাকেও কিন্তু একটু হলুদ জলে ভিজিয়ে রাখলাম। এই কাজগুলো করতে করতে এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও ফোড়ন দেবো। প্রথমে বলেছিলাম আজকে পেঁয়াজ রসুন দিয়ে ডাল রান্না করব, তো এই কারণে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, রাঁধুনি আর কিন্তু কালো জিরা। তো এই দিয়ে আজকে হবে আমার পাতলা পাতলা মসুর ডাল। তবে এই ডালটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আজকে তোমার দাদাভাই এই ডালটা খুব একটা ভালো খায়নি, তবে আমার কিন্তু এই ডালটা ভীষণই ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম একটা ডাল আর আলু সেদ্ধ হলে কিন্তু আর কিছুই চাই না। তবে যাই হোক, প্রত্যেকের মুখের স্বাদ তো আর সমান হয় না। আমার মুখে যতটা রুচি আছে অন্য কারো মুখে হয়তো নাও থাকতে পারে। আমার কাছে যেটা ভালো লাগে অন্য কারোর কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তো যার যার খাবারের রুচির চাহিদাটা কিন্তু একদমই যার যার নিজস্ব। আর এখানে দেখো কাঁচকলাগুলোকেও ভেজে নিলাম ভালো করে লাল লাল করে। কাঁচকলা ভাজা জানো তো আমি কিন্তু বিয়ের আগে কখনোই খাইনি। শ্বশুর বাড়িতে এসেই কিন্তু শিখেছি যে কাঁচকলা ভাজাও খাওয়া যায়। কারণ আমার মা কাঁচকলা রান্না করতো, কাঁচকলা সেদ্ধ দিয়ে বাটতো, মাছের ঝোলে দিত, বা এমনি কোনো নিরামিষ রান্নার দিনে দিত, বা কোনো ঘ্যাটে দিত, শুক্তোয় দিত। বাট কাঁচকলা ভাজা কিন্তু আমি বিয়ের আগে কখনোই খাইনি। শ্বশুর বাড়িতে এসে কিন্তু কাঁচকলা ভাজা আমি এখানে এসে প্রথম খেয়েছি আর কি। ওদিকে মাছ ভাজাটা বসিয়ে এদিকে দেখো ওই টপ কাউন্টারটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর টুকিটাকে ওই যে সকালে যে তোমার ওই আটার বাসনটা ছিল, আটা ভাজার তাওয়াটা ছিল, ওই টুকিটাকে যে কটা বাসন ছিল সেগুলো কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা যার যার ভেতর থেকে আসে, ওটা কিন্তু কেউ কাউকে জোর করে শিখিয়ে দিতে পারে না বা জোর করে তার ঘাড়ে চাপিয়ে দিতে পারে না। আমরা ছোটবেলা থেকে যেমনটা দেখে বড় হই ঠিক তেমনটাই কিন্তু রপ্ত করার চেষ্টা করি। একটা বাচ্চার সামনে দেখবে তুমি যেমন অঙ্গিভঙ্গি করবে বা যেই আচরণগুলো করবে, বাচ্চাটা কিন্তু সহজেই সেগুলো ক্যাচ করে নেবে এবং তোমার ওই আচরণ ভঙ্গির ডুপ্লিকেট কিন্তু সে করতে থাকবে। আসলে ওই যে বললাম যে আমরা কিন্তু ছোটবেলার থেকেই এরকম অঙ্গিভঙ্গির মাধ্যমে বা অভ্যাসের মাধ্যমে কিন্তু বড় হয়ে থাকি। আর সেক্ষেত্রে আমরা যদি ভালো জিনিস কিছু ছোটবেলায় শিখি তো ভালোটাই নেব, আর যদি খারাপ কিছু শিখি তাহলে কিন্তু খারাপটাই নেব। তো যাই হোক, গল্পে গল্পে কিন্তু এরকম মাছের তরকারিটাও হয়ে গেল। আর মিডিলে কিন্তু একবার কারেন্টও চলে গিয়েছিল, আর আমি কিন্তু ধনেপাতা দিয়ে মাছটাকে ভালো করে সুন্দর করে নামিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, কারণ এইরকম মাছ, ভোলা মাছ খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এদিকে দেখো ওই জুতো সেলাই দাদা চলে এসেছিল, তো ঘরে কিছু জুতো ছিল পুরনো, ওই হয়তো কোনোটার ওই আঙুলের ফিতে ছিঁড়ে গেছে বা কোনোটার ওই সাইড দিয়ে একটুখানি খুলে গেছে, তো এই কারণে না জুতোগুলো পরা হয় না। আর ঘরের
কোণে পড়ে রয়েছে। তো এই ঘরের কোণে যদি এই জুতোগুলো ফেলে রাখি তারপরে কিন্তু আমাকে নতুন করে আবারও জুতো কিনতে হবে। তো সেই কারণে দাদাটাকে দেখে তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত জুতোগুলো বার করে দিলাম আর দাদা ভাইয়ের দিয়ে কিন্তু সেলাই করে নিলাম। ফেলে দিয়ে জিনিস কোনো লাভ নেই, কারণ ওই জুতোটা যদি আমি ফেলে দিই তাহলে ফেলেই দিলাম। আর এই যে সেলাই করে নিলাম আমি কিন্তু বেশ আরও অনেক দিন এই জুতোগুলোকে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে ওই যে প্রথমেই বললাম যে আমাদের ইনকাম যেমন আমরা কিন্তু ঠিক তেমনভাবেই চলার চেষ্টা করি বা চলি। তো আমার স্বামীর যেমন ইনকাম তেমনভাবেই চলি, সে কম ইনকাম হোক বা বেশি ইনকাম হোক আমি কিন্তু ঠিক তেমন করেই বুদ্ধি করে কাজগুলোকে করে চলার চেষ্টা করি। সংসার জীবনে বুদ্ধি আর ভালোবাসা, মায়া, মমতা এগুলোই কিন্তু প্রাধান্য দেয়, আর অন্যান্য কিছু কিন্তু কোনো কিছুতেই হার মানে না বা প্রাধান্য দেয় না। সংসার করতে গেলে যেমন রাগ, অশান্তি, ঝগড়া থাকে, তেমনি কিন্তু ভালো মন্দ সব কিছুই থাকে। তবে মন্দটাকে উপেক্ষা করে আমরা সবসময় কিন্তু ভালোটাকে চিনিয়ে আনার চেষ্টা করি। তাই আমাদের ইনকাম যেমনই হোক না কেন মন খারাপ না করে আমাদের সাধ্য মতো ইনকামটা নিয়েই আমরা যদি খুশি মতো সংসারে চলতে পারি তাহলে দেখবি ভবিষ্যতে আমাদের থেকে সুখী কিন্তু কেউই হবে না। তার কারণ টাকা পয়সা হলে জোয়ার ভাটা, আজ আছে তো কাল নেই। তাই টাকা পয়সা নিয়ে কোনো মান, অহংকার বা অভিমান না করে সেইটাকে আগলে রাখতে হয়, যত্ন করে রাখতে হয়। যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করার দরকার, প্রয়োজনের অধিক কিন্তু কোনো কিছুই ভালো নয়। তো যাই হোক, গল্পে গল্পে অনেক কথা বলে ফেললাম। আর এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু টক দই নিয়ে বসেছি। টক দইটা খেতে খেতে দেখছি কি অনেক দিন ধরে নিজেকে আয়নায় ঠিক মতো দেখাই হয় না। তাই হয়তো মনেও নেই যে কবে লাস্ট নেল পালিশ পরেছিলাম। তো আজকে জানি না কি মনে হলো, ওই টক দইটা খেতে খেতে নেল পালিশটা নিয়ে বসলাম। হাতে পায়ে দু জায়গায় কিন্তু নেল পালিশটা পরে নিলাম। সাজতে সাজাতে দুটো করতেই ভালোবাসি, তাই সংসার করতে করতে নিজের দিকটা ভুলে গেলে একদমই চলবে না। যেহেতু সাজটাকে ভালোবাসি আর আমার যে ভালোবাসার যে জিনিসগুলো সেগুলোকে সবসময় আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। তো যাই হোক, এখন দেখো টক দইটাও খেয়ে নিলাম, নেল পালিশটাও পরা হয়ে গেছে। আর চলো তাহলে এখানেই তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। যদি ভিডিওটি কিছু ভালো লেগে থাকে, কোনো একটা অংশ তো যদি তোমাদের উপকারে এসে থাকে, অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো একটা ছোট্ট দিদি ভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। তো চলো আজকের মতো এইখানেই টাটা, সবাইকে বাই। আর সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। কালকে আরও একটি নতুন ব্লগের আমন্ত্রণ জানিয়ে এখানেই